আমরা কতটা বলেছিলাম স্যার? কিছু মনে আছে? যদি গল্পের আকারে যদি কেউ বলতে পারি, কারোর মনে নেই? আছে কেউ? নতুন আছো নাকি? আগের দিন ছিলাম না এরকম? একটু একটু হাত তোলো তো স্যার। ও আচ্ছা আচ্ছা, সংখ্যায় অনেকজনই আছে, বেশ। প্রশ্ন হলো, আগের দিন আমরা সাইকোলজির কি শিখেছিলাম স্যার? ডেফিনেশন নাকি? আচ্ছা, ডেফিনেশনের প্রথমে যে সমস্যাটা দেখা দিয়েছিল, প্রথমে আমরা যেটুকু বলেছিলাম, আজকে শর্ট ফর্মে তার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব ওখান থেকে। তো এই ডেফিনেশন মানে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে বলেছিলাম না, এই নিয়ে অনেকের বিভিন্ন বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমরা যেটা গতকাল বলেছিলাম সেটা হচ্ছে একদম সাইকোলজির একটা বেসিক পার্ট একদম। তো সেই বেসিক পার্ট জানাটা জরুরি এই কারণে, প্রথমে এসেছিল সাইকি লোগোস, বলেছিলাম সাইকি লোগোস মানে কি স্যার? সাইকি মানে কি? আত্মা। লোগোস মানে হচ্ছে সায়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, একটা হলো সাইকি আর একটা হচ্ছে লোগোস। তাহলে আত্মার বিজ্ঞান, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে বিজ্ঞান, তাহলে দুটো যদি কম্বাইন্ড করা হয় স্যার, তাহলে এটাকে কি বলবো? আত্মার বিজ্ঞান। এই নিয়ে বিভিন্ন রকম মতভেদ সৃষ্টি হলো, কিন্তু এই আত্মার বিজ্ঞান কথাটা কে বলেছিল প্রথম? মাহের। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা না স্যার পড়াটাকে ওই গতানুগতিক না পড়ে যদি স্টেপ ওয়াইজ মনে রাখি, দেখবে স্যার গল্পের আকারে মনে হয়ে যাবে। তাহলে প্রথম এটা বলে দিল মাহের। তো মাহের যখন বলল, তখন এই মাহেরের এটাকে নিয়ে অনেকে সমস্যা সৃষ্টি করলো যে না, আত্মাকে যখন দেখাই যায় না, আলোচনাও করা যাবে না। তো সেটা নিয়ে যখন পরবর্তী চেঞ্জ করা হলো, তখন কিসের বিজ্ঞান হয়ে গেল? ইয়েস, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। তাহলে এবার মনের বিজ্ঞান হয়ে গেল। সেইটা যেন কে বলেছিল? হ্যাঁ, ও ফাইন, দিস ইজ মাইন্ড, এইটা আমাদের বলল হবডিং। খুব সুন্দর। আচ্ছা, হবডিং যখন বলল সাইকোলজি ইজ সায়েন্স অফ মাইন্ড, তখন মন নিয়ে সমস্যা শুরু হয়ে গেল। মনকে তো বুঝতেই পারছি না। তখন দুই একজন আবার প্রশ্ন তুলল, স্যার এইটা আমরা মানতে পারছি না। তাহলে এটাও চেঞ্জ করতে প্রয়োজনীয়তা দেখা দিল। তখন এর পরবর্তীতে এটার নাম কি হয়ে গেল? চেতনার বিজ্ঞান, কনসিয়াসনেস। বাহ, এই তো স্যার, আমি একটু শর্ট ফর্মে লিখছি। হ্যাঁ, আগের দিন লিখিয়েছি, তাই শর্ট ফর্মে লিখছি। চেতনার বিজ্ঞান। আচ্ছা, এটা যেন কে বলেছিল? অপূর্ব। অপূর্ব। তাহলে চেতনা, এই চেতনা বোঝার জন্য সমস্যা দেখা দিল। কি যেন একটা বলেছিলাম এখানে, দু ধরনের হয় না, একটা প্রাক চেতন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। মানে এই কথাগুলোর সাথে না রিলেটেড। স্যার কোন প্রশ্ন সাইকোলজিতে আসবে আমরা কেউ জানি না, আপনিও জানেন না, এবার যিনি করবেন তিনিও জানেন না কি দেব। কিন্তু স্যার আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি একটুখানি দেখি, তাহলে প্রাক চেতন আর অবচেতন। আচ্ছা, যদি এই টার্ম দুটো ভাবি, আমরা আগের দিন একটা গল্পের মাঝখানে বলেছিলাম, কোন টার্মটা যেন প্রাক চেতনের সাথে যুক্ত? ইয়েস, আর অবচেতন? বাহ, মানে অবচেতন মানেই হলো যে সে ব্যাপারটা সম্পর্কে বুঝতেই পারছে না সময়ের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে। বেশ, তাহলে এইটা নিয়েও সমস্যা দেখা দিল। এবার তাহলে কি আসলো? ইয়েস, দ্যাট ইজ কল্ড গুড। কে বলেছিল? ইয়েস। আমার মনে হয় না যে এইটুকু স্যার মনে রাখতে আপনাদের সমস্যা হয়েছে। আজকেও স্যার আমি কথা দিচ্ছি যে এর পরবর্তী যে কটা আমি বলবো সেটা স্টেপ বাই ওয়াইজই বলবো, কোনো গল্পের আকারেই বলবো, স্টেপ বলবো, আপনারা সব মনে রাখতে পারবেন। এবার আচ্ছা বলেন তো স্যার, আমি দুটো কথা জিজ্ঞেস করি, একটা সহমত আর একটা সমর্থন, এই দুটোর মধ্যে পার্থক্য কী?
আচ্ছা, মানে আমি যেটা বলবো সেটা কিন্তু আমার লজিক অনুযায়ী। হ্যাঁ স্যার বলুন। সহমতটা হলো একজন যেটা বলতে আছে সে সেটাই বলতে আছে, আর সমর্থন হলো একজন যেটা বললো তার সাপেক্ষে সে হ্যাঁ অনুমতি যুক্তিতে হ্যাঁ দিবে। মানে দারুণ বলেছে কিন্তু এ বিষয় নিয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে খুব ভালো লাগলো। এই একটা হচ্ছে সমর্থন করা, আর একটা মতামতটাই মানে আমি তাকে সমর্থন করি, তার মানে কি উনি যা বলছে। আর সহমত মানে মানে আমি মত দিলাম, তাতে মত দিলাম মানে এই যে আমি সমর্থন করছি তাতে নাও হতে পারে। দেখা গেল একজন বললো যে এখানে একটা জলের কল হওয়া উচিত, একজন বললো আমি সহমত, আরেকজন বললো আমি সমর্থন করছি। কিসের চাপে? পারিপার্শ্বিক চাপে, যে সবাই যদি ওখানে চায় আমাকেও করতে হচ্ছে। ব্যাপারটা মনে হয় বোঝা গেছে এবার। তো এবার এখানে এই ওয়াটসন যখন বললো যে সাইকোলজি দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, তখন এই ওয়াটসনের সাথে কেউ কেউ না সহমত পোষণ করেছে যে ঠিক আছে আমি ওটাকে মেনে নিচ্ছি। তো এরকম সহমত প্রকাশ করেছে এরকম কয়েকজন ব্যক্তিত্বের নাম আমরা কি আগের দিন বলেছি? ইয়েস। তাহলে ওয়াটসনকে বলা হয়, ওয়াটসনকে তাহলে কি বলা হবে স্যার? না, ওয়াটসনকে তাহলে কি বলা হবে এই পরিপ্রেক্ষিতে? যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ারের মেকানিজম, মানে জনক, যিনি প্রথম এটা বললেন। কিন্তু তাকে সমর্থন করেছি। হ্যাঁ, আমরা অনেক সময় কি হয় যে ব্যবহারিক অর্থে একই রকম হলে কাজের অর্থে কিন্তু অনেক সময় আলাদা হয়। মানে কেমন? আগের দিন বলেছিলাম ব্যবহারিক অর্থে একই রকম হলে কাজের ক্ষেত্রে আলাদা। মানে স্যার ডিউ মানে ধার, আবার ডিউ মানে শিশির, জায়গা বিশেষে বসালেই কিন্তু মানেটা আলাদা হয়ে গেল। তো এরকম এই ওয়াটসনকে আবার সমর্থন করেছে এরকম কয়েকজন ব্যক্তিত্ব। আমরা এইটা লিখে নেবো আগে। হ্যাঁ, যে লেখো সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, এটা প্রথমকে লেখা আছে তো? আচ্ছা, গুড। এবার এই ওয়াটসনকে সমর্থন করেছিল যারা, তারা সমর্থন মানে মেনে নিলাম এরকম, কিন্তু একটু কার্যকারিতার দিকে পার্থক্য। তাদের নামগুলো লেখো। 1 নাম্বার ম্যাকডুগাল। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, MC, তাকে সমর্থন করেছিল কে? আচ্ছা, বানানগুলো দেখে দেখে মুখস্থ করতে হবে। মানে এগুলো তো সব বাইরের নাম, অনেকগুলো উচ্চারণেও সমস্যা হতে পারে। তাহলে একে সমর্থন করলো 1 নাম্বার ম্যাকডুগাল, আর 2 নাম্বার সমর্থন করছে, তার নাম হচ্ছে উডওয়ার্থ। এই দুজন তাকে কি করলো? সমর্থন করলো। কিন্তু যেরকম ওয়াটসন বলল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, ওরা একটু করে আলাদা আলাদা বলছে। ব্যবহারিক দিক থেকে একই হলেও গঠনগত দিক থেকে একটু আলাদা আলাদা হচ্ছে। তো ওদের কথাগুলো বলবো। হ্যাঁ, এবার আমরা ওই পার্ট যেভাবে বলবো সেভাবে মনে রাখবেন। কিভাবে বলবো? যে এইটা ওয়াটসন বলে দাগ দেব, কি বলেছিল? ম্যাকডুগাল বলে দাগ দেব, কি বলেছিল? উডওয়ার্ডস বলে কি বলেছিল? তো দাগটা দিয়ে দে, পাশে পাশে লিখে নেবো, ঠিক আছে? আচ্ছা, আমি ইংলিশটাই বলছি পাশে, আপনারা লিখে নেবেন একটু। কি ব্যাপার? ও আচ্ছা, আচ্ছা। তাহলে ওয়াটসন কি বলেছিল স্যার? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ, গুড, এটা ওয়াটসন গেল। এইবার আসছে গুড ম্যাকডুগাল, তখন বলছে এটা psychology is the positive science of behavior
of living things. উডওয়ার্থ বলছে psychology is the science of activities আচ্ছা একটু লিখে নাও আচ্ছা কোনো লেখা পড়তে অসুবিধা হলে বলো বলো স্যার সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু ইজ এনভায়রনমেন্ট স্যার এই ফ্যানটা চলে না এই ফ্যানটা দেখো তো হ্যাঁ 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 ফাইন হয়ে গেছে লেখা স্যার এই কটা শুধুমাত্র টার্মগুলো মনে রাখলেই হবে আচ্ছা আমাদের এখানে প্রশ্নগুলো স্যার বাংলার সাথে ইংলিশেও থাকবে ঠিক আছে আচ্ছা প্রথম কথা তো বুঝে গেলাম যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার মানে কি আচরণের বিজ্ঞান কিন্তু আমার প্রশ্ন একটা আচরণ কাকে বলে আচরণ সবাই কিন্তু জানি কিন্তু প্রশ্নটা এমন আচরণ সবাই জানি কিন্তু বলতে পারছি না যে এটা কী জিনিস হ্যাঁ না তো এই রকম এখন এই আচরণ সম্পর্কে আমরা একটুখানি জানব যে এই আচরণটা কী জিনিস তো এই আচরণ শিখতে গিয়ে একজন বিশেষ দেখো বলছে আচরণ হলো লেখো আচরণ হলো প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল কি বললাম আচরণ হলো প্রাণী ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল মিথস্ক্রিয়া আচ্ছা আমার বক্তব্য এবার এই কথাটার মানে কি স্যার হ্যাঁ গুড মিথস্ক্রিয়া মানে সংমিশ্রণ আচ্ছা এই কথা দুটোর মানে কি স্যার কি বললাম বলো যে যার মনে হয় কি বললাম প্রাণী এবং পরিবেশের কি বললাম আচ্ছা ধরো আমি প্রাণী আমি যে পরিবেশ থেকে উঠে আসব সেই আচরণটা আমার মধ্যে দেখা যাবে না মানে কেমন ধরো তুমি আমাকে দেখে হয়তো অনেক সময় বলবে যে বাপরে স্যারটা কেমন কথা বলছে আবার তুমি বলবে যে বাপরে লোকটার এত সুন্দর অ্যাটিটিউড এই যে এইটা কিন্তু তার আচরণ সে কোথা থেকে শিখে এসছে তখন এরকম আমরা বলি না যে অনেক সময় যে একটা বাচ্চা এত সুন্দর ব্যবহার করছে সত্যি এর মা বাবা তাহলে কত না ভালো এই যে ও মা বাবা ভালো মানে কি তাহলে সেই পরিবেশ থেকে উঠে আসছে এই জন্য আচরণ আমরা শিখি পরিবেশ থেকে তাই সবসময় স্যার মানে আমরা যেহেতু চাইল্ড সাইকোলজি পড়ছি মানে এরপরে পড়াবো বা চাইল্ডের সামনে যাব এইটা খুব জরুরি কার সামনে কিভাবে কথা বলছি একটা বাচ্চা আপনাকে এতভাবে ফলো করবে ওই বাচ্চাটা আপনার মতোই কথা বলার চেষ্টা করবে আপনি যদি একটা বাচ্চার সামনে গাল দেন ও দেবেন একটা গাল দেবে আপনি একটা ভালো গান করেন দেখবেন ও গান করবে হ্যাঁ তো সাইকোলজিতে বলে যে আমরা বাচ্চাকে বলি না এই তুই মোবাইল নিয়ে থাকবি না ওকে পড়তে বসিয়ে দিয়ে আপনি মোবাইল ঘাঁটছেন দারুণ বিষয় কিন্তু
ঠিক আছে, আমার তো আর সময় নেই, এখনই ফেসবুকটা একটু করে নিতে হবে, তো তুই পড় বাবু তুই পড়। স্যার এইটা কি ও যে আচরণটা অ্যাডাপ্ট করছে আপনার কাছে, সেই ডেফিনেশন কি স্যাটিসফাই হচ্ছে? তো আপনি যে পরিবেশের মধ্যে বিলং করছেন, বাচ্চা সেই পরিবেশ থেকেই সেটাকে অ্যাডাপ্ট করবে। তাই আচরণের মধ্যে ডেফিনেশনটা কি বলেছি স্যার আমরা? বলো, আচরণের ডেফিনেশন কি বললাম? হ্যাঁ, এইটা কিন্তু পরীক্ষায় আসে যে আচরণ হলো বা পরিবেশ, প্রাণী এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল নিচের কোনটি? এর বোঝা গেছে। এবার দেখা গেল ওখানে দিয়ে দিল ব্যবহার, ওখানে দিয়ে দিল ভাষা, ওখানে দিল আচরণ, ওখানে দিল চেতনা। এবার আপনি বুঝে গেছেন। জাস্ট আপনাকে না একটু একটু জায়গায় ওই বেসিকটা জেনে রাখতে হবে। সবই কি আর গল্প করে মুখস্থ করা যায়? এত সূত্র আছে। আর এটার ক্ষেত্রে কি এই কে কি বলেছিল এইটা খুব কঠিন বিষয়, এটা আপনাকে মুখস্থ করতেই হবে। এই যে সাইকোলজি, দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, এ তো আর চেঞ্জ করা যাবে না। ভদ্রলোক মারা গেছেন, তার আত্মার শান্তির জন্য তো মুখস্থ আমাকে করতেই হবে। তাই আপনারাও চাইবেন যেন কোনো কারণে এইগুলো যেন ভুলভাল না হয়। তাহলে এটাও গেল। এইবার এই যে মনোবিজ্ঞান বা মনোবিশ্লেষণ, আচ্ছা সাইকোলজি মানে হচ্ছে সায়েন্স একটা, নাকি? কীরকম ধরনের সায়েন্স বলেছি স্যার? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, মানে আচরণের বিজ্ঞান। তাহলে আলটিমেটলি এটা কিসের হয়ে গেল? মনোবিজ্ঞান। এবার এই মনোবিজ্ঞান সম্পর্কে প্রথম এগুলো তো তারা মতামত দিয়েছিল, এই মনোবিজ্ঞানকে বিশ্লেষণ যারা করেছে, এবার মানে আমি মত দিলাম কিন্তু বিশ্লেষণ কারা করলো, ব্যাপারটা একটু গুছিয়ে বলি। ধরো তোমাদের পাড়াতে কালী পুজো হবে, বেশ একটা কমিটি তৈরি হলো। এই কমিটিতে কারা কারা থাকবে মতামত প্রদর্শন করলো যারা, তারা কিন্তু সব কাজ কি করে? এবার যারা যারা কাজ করছে ওরা বিশ্লেষণ করছে। আজ এখানে এতটা ইট লাগবে, কাল ওখানে একটা ত্রিপাল টানাতে হবে, কাল এত লোকের খাওয়াতে হবে, এই লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে বিশ্লেষণ করতে যারা শুরু করলো, সেই প্রথম যাকে মনোবিশ্লেষণের জনক বলা হয়, এইবার তার নাম হচ্ছে, বিশেষ নাম না, মনে রাখবেন স্যার সবাই, তার নাম হচ্ছে সিগমান্ড ফ্রয়েড। বলি এবার, হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লিখুন, প্যারা চেঞ্জ করে লিখুন। মনোবিশ্লেষণের জনক, মনোবিশ্লেষণের জনক তার নাম কি বলবো স্যার? বলো। মনোবিশ্লেষণের জনক জার্মান বিজ্ঞানী, জার্মান। ওরা দেশের নামও জিজ্ঞেস করতে পারে অনেক সময়, কারণ এরা বিশেষ লোক। তাই জার্মান বিজ্ঞানী সিগমান্ড ফ্রয়েড, SIGMUND, সিগমান্ড ফ্রয়েড। FRUED, সিগমান্ড ফ্রয়েড। বাংলাটা জানোই, বাংলা একই বানান। তাহলে ফ্রয়েডকে তাহলে প্রথম কি বলা হলো স্যার? মনোবিশ্লেষণের জনক। এইটা কিন্তু একটা বিশেষ প্রশ্ন, আসার চান্স প্রবল স্যার। হ্যাঁ, এবার মনোবিশ্লেষণের জনক তিনি যখন এই প্রস্তাব রাখলেন, তখন তিনি প্রথম এটা নিয়ে দুরকম তত্ত্ব দিলেন, দুরকম তত্ত্ব। এবার সেই তত্ত্বের মধ্যে প্রথম যে তত্ত্ব সেইটা হলো, লেখো, কগনিটিভ সাইকোলজি, প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব। তিনি দুরকম তত্ত্ব দিলেন। লেখো কগনিটিভ, COGNITIVE, কগনিটিভ সাইকোলজি। আর একটা হচ্ছে হিউম্যানিস্টিক। আচ্ছা, বাংলাটা একটু লিখে রেখো তো। এটা কগনিটিভ মানে, হ্যাঁ, এই কথাটা স্যার অনেক সময় বাংলাতে দেয় কগনিটিভ সাইকোলজি। আর একটা লেখো হিউম্যানিস্টিক বা মানবতা ভিত্তিক। মানবতা ভিত্তিক। আচ্ছা, দু রকমের, সিগমান্ড ফ্রয়েড দু রকমের দৃষ্টিভঙ্গির কথা বলেছে। এই দু ধরনের কি বলা হয়েছে স্যার?
আমরা এইভাবে মনে রাখবো স্যার কি বলেছে এই দুটো কি ওদের ওর ওর নিরিখে এটা দৃষ্টিভঙ্গি। তো এই যে দু ধরনের দৃষ্টিভঙ্গি কে দিল? ফ্রয়েড। ইয়েস, এই ফ্রয়েডের এই তত্ত্বকেও স্যার আবার বিশেষভাবে কতজন সমর্থন করেছে, আবার কেউ সমর্থন করছে না। আসুন স্যার, কেউ কেউ সমর্থন করলো, আবার কেউ কেউ সমর্থন করতে চাইছে না। তো এবার যারা যারা প্রথমটাতে সমর্থন করেছে তাদের মধ্যে যেরকম তিনি যখন বলেছেন, এটার সমর্থকের নাম লিখছি, হ্যাঁ, এটাকে এর সমর্থকের নাম হচ্ছে আশুবেল, পিয়াজেট, গ্যাগনে, ব্রুনার। আচ্ছা, ও এই তথ্যটাকে যারা সমর্থন করেছে তাদের নামগুলো স্যার পাশে পাশে একটু লিখব। তাহলে কগনিটিভ সাইকোলজি মানে প্রজ্ঞামূলক, এই প্রজ্ঞামূলকের যারা সমর্থন করেছিল তাদেরকে কি বলবো আমরা? আশুবেল, পিয়াজেট, গ্যাগনে, আর একটা কি বললাম স্যার? ব্রুনার। লেখা গেল? এবার এই জিনিসটা কি সেটা বলবো। আর এইটাকে যারা সমর্থন করেছিল তাদের নামটা কি? মানবতা ভিত্তিকের ইংলিশ নাম হচ্ছে হিউম্যানিস্টিক সাইকোলজি। হিউম্যানিস্টিক সাইকোলজি, ইংলিশটা না রাখলেও বাংলাটা দেখলে মনে থাকবে। এইটাতে যারা স্যার বিশেষভাবে যারা সমর্থন করেছিল তার নাম হচ্ছে, বাংলাতেও লিখতে পারো, লেখো কার্ল রজার্স। কার্ল রজার্স, CARL, আমি ইংলিশে লিখে দিলাম ROGERS। আর একজন হচ্ছে মারাত্মক নাম ম্যাসলো, MASLO, ম্যাসলো। ঠিক আছে স্যার, আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি তাহলে দেখো তো মুখস্থ হয়ে গেছে কিনা আমাদের। হ্যাঁ বলো বলো। গ্যাগনে, GAGNE, গ্যাগনে, হ্যাঁ গ্যাগনে। তাহলে তাহলে কগনেটিভ, তাহলে সিগমন্ড ফ্রয়েড ক ধরনের দৃষ্টিভঙ্গির কথা বলেছিল? দু ধরনের, একটা হচ্ছে কগনেটিভ সাইকোলজি আর একটা হিউম্যানিস্টিক সাইকোলজি। এবার কগনেটিভ সাইকোলজি সম্পর্কে যারা সহমত পোষণ করেছিল তাদের মধ্যে বিশেষ বিশেষ নাম হচ্ছে আশুবেল, পিয়াজেট, গ্যাগনে, ব্রুনার। স্যার এই চারটা নামই স্যার মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা পাশে নিজেদের জন্য একটা স্টার দিয়ে রাখতে পারেন। আর মানবতা ভিত্তিকের ক্ষেত্রে কারা কারা? জল আছে না একটু? অল্প দিলেই হবে। সাইকোলজিটা কি? আচ্ছা, কগনিটিভ সাইকোলজির পাশে অবশ্যই স্যার এই কথাটা শোনার পরে যেন মনে হয় কি জিনিস। কগনিটিভ মানে কারো জানা আছে? বলেন স্যার। মানে আমরা এই যে স্মরণ করি না কিছু, বা প্রত্যক্ষণ করছি, মানে কি আমি দূর থেকে দেখছি একটা সুন্দর মেলাতে নাগরদোল্লা ঘুরছে, আমি উঠতে পারছি না কিন্তু দেখছি কি করে ঘুরছে, কি করে লোকজন অনুভূতি, এই যে আমার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা চলছে, এটাকে বলা হয় কগনিটিভ। না, পূর্ব জ্ঞানকে না। আমি যখন কোনো কিছু দেখিনি, ধরো এসি আমি দেখিনি, কিন্তু ঘরে ঢোকার পরে বলছি কি এটার নাম এসি। আমরা কি সবাই স্ট্যান্ড এসি দেখেছি? সবাই দেখিনি, সবাই দেখিনি, অনেকে দেখেছি, অনেকে দেখিনি, সবাই। মানে আমরা কিন্তু এটাই জানি এসি মানে ঘরে একটা সুন্দর বক্সের মধ্যে থাকবে, ওখান থেকে ঠান্ডা হয়। স্ট্যান্ড এসি মানে হচ্ছে এরকম বড় বড় বক্সের মধ্যে আর কারণে থাকে।
তো স্ট্যান্ড এসিটা আমরা কি করি স্যার? প্রত্যক্ষণ করছি। ধরো প্রথম, সেই তো জিনিসটা কি এসির মতোই? ধরো যদি কেউ কিছু না বলে তাহলে এটাকে আমরা কি করছি? প্রত্যক্ষণ করছি। এই যে প্রত্যক্ষণ করার পরে কিছু চিন্তা করছি যখন, আচ্ছা এসিতে, বাড়িতে যেটা এসি লাগানো থাকে এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে? সবই চলছে কগনিটিভ। এই যে চিন্তা করা, এটাও কগনিটিভ। পূর্ব জ্ঞান আলাদা জিনিস, পূর্ব জ্ঞান যেটা সেটা আলাদা জিনিস। সেটাকে স্মরণ করার দায়িত্ব যেটা নেয়, যে নেয়, সেটা আমাদের কগনিটিভিটি। মানে অ্যাকচুয়ালি এটার কথাটা রিলেটেড হচ্ছে চিন্তা করা, স্মরণ করা, কিছু মনে করা, প্রত্যক্ষণ করা, এগুলো সবগুলোই কার সাথে যায়? কগনিটিভ। এর কথাটা বোঝা গেল? তাহলে এর পাশে স্যার আমরা যদি একটু তীরচিহ্ন দিয়ে লিখে রাখি, চিন্তা করা, স্মরণ করা, লিখে রাখো একটু, চিন্তা করা, স্মরণ করা, প্রত্যক্ষণ করা। মানে শুধু জাস্ট টার্মগুলো লিখে রাখলে কি জিনিস সেই ব্যাপারটা বুঝে যাব। আর একটা হচ্ছে লেখো পাশে, ধরো কিছু শিখছো কারো কাছ থেকে, এটাকেও বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার হিউম্যানিস্টিক, মানবতা ভিত্তিক, এর ক্ষেত্র নিয়ে ম্যাসলো দুটো উক্তি প্রদান করে বিশেষ। মানবতা ভিত্তিকের ক্ষেত্রে কে কে প্রদান করেছে কথা দুটো? ম্যাসলো। তো ম্যাসলো যে দুটো কথা বলেছে, এখানে যেহেতু স্যার চাহিদার কথা আমাদের বলছি, এখান থেকে দৃষ্টিভঙ্গির কথা বলেছিল কে? সিগমন্ড ফ্রয়েড। দু ধরনের, মানবতা ভিত্তিক মানে মানবতা মানে বুঝতে পারছো আমাদের ব্যাপার। মানুষের চাহিদা দু ধরনের হয়। একটা, ভালো করে খেয়াল করে রাখবে স্যার, চাহিদা তো আমাদের প্রচুর না স্যার। চাহিদাকে ম্যাসলো তখন বলল এটা দু ধরনের চাহিদার মধ্যে দিয়ে আমাদের এই মানবতা ভিত্তিক সম্পন্ন করা যায়। তখন বললো স্যার কী ব্যাপার? তখন বলছে দু ধরনের চাহিদা আছে, একটা হচ্ছে উচ্চ পর্যায়ে আর একটা নিম্ন পর্যায়ে। স্যার দুটোই কিন্তু কেউ খারাপ কোনোটাকেই ভাবা যাবে না। কেন স্যার? নিম্ন চাহিদাগুলো কি আর উচ্চ চাহিদাগুলো কি? আচ্ছা আমি আগে উচ্চটা বলি, তাকে ভালো লাগবে। আচ্ছা স্যার, আপনারা সবসময় তো মনে করেন না যে আমাকে লোকে একটু ভালো বলুক, ভাবেন না কেউ? ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, বা স্কুলে ফার্স্ট হয়েছেন, বা সেকেন্ড হয়েছেন, বা কোনো একটা কাজ ভালো করেছেন, আপনি আশা করেন না সবাই আমাকে একটু ভালো বলুক? স্যার এইটা আমরা কেন সবাই চেষ্টা করি। ওই জন্য স্যার এইটা আমাদের মধ্যেই বেশি হয়, গরু ছাগলদের মধ্যে হয় না। যে গরু একটা ভালো কাজ করেছে ওকে সবাই ভালো বলুক, গরু এটা আশা করছে না। কিন্তু আমরা আশা করি। দেখবেন আপনি একটা ভালো কাজ করলেন, হঠাৎ করে ধরেন গাড়িতে একটা বয়স্ক লোক উঠেছে, আপনি গাড়িতে সিটে বসে আছেন, তাকে দেখে সিটটা ছেড়েছেন। লোকে যদি দেখবেন পাশ থেকে যদি বলে না এই দারুণ একটা কাজ করেছে এই লোকটাকে সিট দিয়ে, আপনার মনের মধ্যে একটু হলেও ফিলিংস হয় না যে না একটা ভালো কাজ করি? স্যার এইটা আমাদের সবথেকে উচ্চ পর্যায়ের আকাঙ্ক্ষা। তো এই উচ্চ পর্যায়ের যে আমাদের এক্সপেকটেশনগুলো, তাদের মধ্যে ম্যাসলো বলছে যে দু ধরনের আছে। একটা হচ্ছে আত্মসম্মান, এটাকে দুটো পার্টে ভাগ করবেন। একটা হচ্ছে নিম্ন পর্যায়ে, আর একটা কি বলবো, একটা হচ্ছে নিম্ন পর্যায়ের মধ্যে পড়ে, আর একটা কিসের মধ্যে পড়ে স্যার? উচ্চ পর্যায়ের মধ্যে পড়ে। এবার উচ্চ পর্যায়ের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে আত্মসম্মান, আত্মপূর্ণতা। আমরা এইভাবেই ছক করে লিখে রাখবো, তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আমাদের জানার জন্য। আর যদি পরপর স্টেপ ওয়াইজ লিখি অনেক প্রশ্ন হয়ে যাবে। আত্মসম্মান, আত্মপূর্ণতা, আরও হয় আত্মসন্তুষ্টি ইত্যাদি লিখে রাখেন, তাহলেই হবে। আর নিম্ন পর্যায়ের মধ্যে যেটা পড়ছে সেগুলোর মধ্যে যেমন তিনি জৈবিক চাহিদাগুলো উল্লেখ করেছেন। নিম্ন পর্যায়ের মধ্যে
যে জৈবিক চাহিদাগুলোর মধ্যে বলেছে, আচ্ছা জৈবিক চাহিদা বোঝেন? কে বলতে পারবে? জৈবিক চাহিদা মানে জীবন ধারণের জন্য যেগুলো দরকার। স্যার প্রথম চাহিদা হচ্ছে খিদা, সবার পায় না? তৃষ্ণা, স্যার অনেক সময় হয় না যে খিদে পেয়েছে, খিদের থেকে জল পিপাসাটা বেশি পেয়েছে, এই জন্য লিখে রাখেন ক্ষুধা, তৃষ্ণা, ক্ষুধা, তৃষ্ণা, আরেকটা হচ্ছে যৌন চাহিদা। এইগুলো স্যার জৈবিক চাহিদার মধ্যে পড়ে। তাহলে এইগুলো হচ্ছে নিম্ন পর্যায়, আর উচ্চ পর্যায়ের মধ্যে কি পড়ে স্যার? হ্যাঁ, তো স্যার আমাদের না সবগুলো মিলেই আমাদের টোটাল পর্যায়ের মধ্যে তিনি ভাগ করলো দুইভাবে। তাহলে ম্যাসলোর এই উক্তিগুলোর মধ্যে এবার যদি আমরা কোনো একটা টার্ম আপনাকে উল্লেখ করি, তাহলে কি আপনি মনে করতে পারবেন কে বলেছিল, কে কোনটা বলেছিল? যদি আমি বলি স্যার আত্মসম্মান, আত্মপূর্ণতা, এটা কোন অংশের অন্তর্ভুক্ত? বুঝে গেলেন? এই সম্পর্কে মতবাদ কে দিয়েছিল? তিনি কোন দৃষ্টিভঙ্গিটাকে সমর্থন করেছিলেন? স্যার আমার মনে হয় পড়া কমপ্লিট। এবার যদি পরপর সব লিখি তাতে সেটাও ভালো, কিন্তু এই ছকটা মনে রাখতে পারলে মনে হয় আর একটু বেশি ইজি, তাই না? তাই আমরা পার্ট এরকম ছক করে 2-4 বার একটু জেনে নেব। হ্যাঁ, তারপরে আপনারা নিজস্ব আপনাদের যে বইগুলো পাবেন কিনবেন, বইয়ে আরও তথ্য থাকবে, আরও জানবেন, যত পড়বেন ততই জানতে পারবেন। হ্যাঁ বেশ, একদম তাই, একদম তাই। না স্যারের কথাকে আমি সমর্থন জানাচ্ছি, মানে আমি কিন্তু সমর্থন করেছি। হ্যাঁ, সমর্থন করা মানে তার সাথে আমি প্রায় নিয়ার অ্যাবাউট সহমত। হ্যাঁ, কিন্তু স্যার ব্যাপার হচ্ছে সত্যি বলতে কি কম্পিটিশান এত বেশি যে যদি আপনি দুটো সূত্র অন্য কারোর থেকে বেশি মুখস্থ করতে পারেন, আপনার বেনিফিট দুজনের থেকে একটু হলেও বেশি। এটা একটা ব্যাপার। স্যার আর একটা ব্যাপার, দেখা গেলো আমি সব পড়তে গিয়ে সবগুলোই স্যার গুলিয়ে গেছে। হবে এটা কে বলেছিল, ওটা কে বলেছিল, ওটা কে বলেছিল। স্যার আমি সবাইকেই বলবো প্রাইমারিলি আপনারা প্রথমে সবগুলোই চেষ্টা করবেন। কিভাবে করতে হয় আমি আমার একটু ছোট্ট জ্ঞান দিয়ে বলছি। স্যার আপনার কি সব মুখস্থ হয়েছিল? আপনাদের প্রশ্ন হতে পারে স্যার আপনার কি সব মুখস্থ হয়েছিল? না স্যার, মিথ্যে বললে ব্যাপারটা মিথ্যেই হয়ে যাবে। আপনারা হাসবেন, আপনিও জানেন যে এটা তো হওয়া সম্ভব না। কিন্তু আমার স্যার আমাকে যেটা বলেছিল, আমার স্যার মানে সাইকোলজির স্যার না, আমার যে অনার্সের স্যার, কেমিস্ট্রির আমার যে স্যার ছিল, বলেছিল মুখস্থ করার জন্য সবথেকে বড় সম্পদ হচ্ছে লেখা। সেটা আমি কিন্তু এখনও করি। আমার যে 11-12 যে স্টুডেন্টরা আছে ওদের এরকমও করি, পড়া না পারলে এখনও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। এই কারণে পড়াটা স্যার কী, তাহলে আমি কোনো অঙ্ক পড়ার যদি কেউ না করে আমি কোনো দুঃখ পাই না। আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের টিচার, আমি অঙ্কতে যদি না করে নিয়ে এসে আমি কোনো দুঃখ পাই না, কিন্তু আমি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করব এই ফর্মুলাটা কীভাবে বলতে হবে। মুসুরির ডাল রান্না করব আমি, ডাল সেদ্ধ কম বেশি হতেই পারে, কিন্তু ডালে কোন মশলাটা দিতে হবে সেই ফোড়নটা যদি আমি না জানি, তাহলে ডাল সেদ্ধ কম বেশি নিয়ে আমার কী হবে? আপনারা মনে হয় উত্তরটা পেয়েছেন। তো আশা করব মুসুর ডালের জন্য যে মশলাটা বরাদ্দ ওটা আপনাকে জেনে যেতেই হবে। হ্যাঁ, একটু কম বেশি হয়েছে, সেদ্ধটাতে কী হয়েছে, কিন্তু টেস্ট আপনার কিন্তু আসবে একটা। আর মুসুর ডালের মধ্যে যেটা দিতে হয় সেটা না দিয়ে আপনি কলাইয়ের ডালের জন্য যে মশলা সেটা মুসুর ডালে দিয়েছেন, তাহলে তো ওর ডালের স্বাদ আসবে না। তো স্যারের যেটা কথা ছিল, প্রত্যেকটা ফর্মুলা যত দিন একদিনে সব লেখা যাবে না। আজকে যেরকম তুমি কটা শিখলে, নিয়ার অ্যাবাউট 5টা অ্যাপ্রক্স। তোমার আজকের কাজ হলো এই 5টা এক জায়গায় লিখে নাও, একটা জায়গায়, খাতার কোনো শেষের দিকে, মিডিলের দিকে, অন্য একটা খাতা, সেটা তোমার ব্যক্তিগত। আমি করেছি যেটা, খাতার একটা জায়গায় আমার মনে হয়েছে এইগুলো এক জায়গায় রাখবো। প্রতিদিন হয়েছে 5টা অ্যাড করেছি, তারপরের দিন 3টে দিয়েছে আবার 3টে অ্যাড করেছি, কিন্তু পড়ছি প্রতিদিন 5টাই। 8টা
আবার পরের দিন 12টা, মানে প্রথম থেকেই পড়তে হবে স্যার। আপনি অ্যাড করে যাবেন, ওই অ্যাড করে দুটো পড়লে হবে না, ফ্রম দ্য বিগনিং, মানে ইচ অ্যান্ড এভরি ডে ইউ হ্যাভ টু রিড ফ্রম দ্য বিগনিং। তোমাকে প্রথম থেকেই আবার শুরু করতে হবে। তার মধ্যে দেখবে স্যার 3টা মুখস্থ হয়েছে খুব ভালো করে, আর অন্যগুলো ভুলে গেছো। স্যার এই পন্থাটা যদি করে যেতে পারো, আমি চ্যালেঞ্জ করতে পারি তোমার হবেই হবে। তুমি যখন ওইগুলো পড়বে না, তোমার তো এমসিকিউ কোশ্চেন স্যার, তুমি যখন এমসিকিউতে যখন ওহো এটার সাথে তো এটা রিলেটেড। তোমাকে যদি এখনই বলি যে সাইকোলজি দ্য সায়েন্স অফ বিহেভিয়ার ইন সায়েন্স, সাইকোলজি ইজ দ্য বিহেভিয়ার অফ সায়েন্স ইন এনভায়রনমেন্ট, কেউ দেখবো না স্যার। কিন্তু আমি যদি অপশান দিই সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার ইন এনভায়রনমেন্ট, একটা ধরো টার্ম বললাম, এখানে আমি যদি অপশান দিই ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্ডস, বুঝতে পারছেন স্যার? আপনাকে মুখস্থ করতে হয়নি, জাস্ট এ টার্ম এনভায়রনমেন্ট ইজ দ্য রিলেটেড উইথ দ্য উডওয়ার্ডস। এত বড় টার্ম আমি মুখস্থ করে লাভ আছে আমার? কিন্তু আমি এইটুকু জানি যে উডওয়ার্ড, ম্যাকডুগাল অ্যান্ড ওয়াটসন্স, দোজ আর রিলেটেড টু দ্য টার্মস অফ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। বিহেভিয়ার থাকবেই, শুধু বিহেভিয়ার পর্যন্ত ওয়াটসন মানে শান্ত ছিল, তারপরে কিন্তু অন্যজনরা গেছে। এই যে স্যার আজকে পার্থক্যটা আপনাকে দিয়ে দিলাম, এবার বলুন তো স্যার আপনি কি মুখস্থ করবেন না শুধু ওইটুকু মুখস্থ করবেন? আমরা এইটুকুই আপনাকে জানাতে এসেছি। বই গোটাটা আপনার বাড়িতেই থাকবে, আমার কাছে নাই। এর থেকেও ভালো বই এটা স্যার আমার মতে দেবাশিস পালের এই রীতা পাবলিকেশনের এই চাইল্ড সাইকোলজির বইটা শুধু টেটের জন্যই বানানো, এবং এটা শুধু টেট না, যে কোনো টেটেই তুমি দিতে পারবে যদি কেউ মনে করো এই বইটা নিতে পারো। তাছাড়াও যদি কেউ মনে করো স্যার বই নেব না, আমাদের পার্টিকুলার কম্বাইন্ড বই পাওয়া যাচ্ছে, মানে চাইল্ড সাইকোলজি বাংলা ইংলিশ সব দিয়ে, সেটাও নিতে পারো স্যার। হ্যাঁ, আলটিমেটলি তুমি যেটাই নাও তোমাকে একটা পড়তে হবে, আর আমরা তোমাকে ওয়েটা দেখিয়ে দেবো। তাহলে আশা করি আমরা এই ওয়েটা বুঝে গেছি। এবার নেক্সট ওয়েতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে স্যার এই সাইকোলজির সাথে এডুকেশনের কি সম্পর্ক? এডুকেশন মানে শিক্ষা, শিক্ষার কি সম্পর্ক? আচ্ছা, সাইকোলজি মানে হচ্ছে মনোবিদ্যা, আর এডুকেশন মানে শিক্ষা। আচ্ছা, শিক্ষা আর মনোবিদ্যা দুটো কি একই জিনিস? বলো, এটা একটুখানি দুটোর মধ্যে স্যার কি পার্থক্য হতে পারে, এরকম কিছু মনে হচ্ছে? আচ্ছা স্যার, ওই এডুকেশন ব্যাপারটা কি জিনিস? এডুকেশন মানে হচ্ছে এমন একটা জিনিস, মানে শিক্ষা মানুষের এমন একটা জিনিস। হ্যাঁ বলো বলো বলো। অন্ধকার দূর করতে, ম্যাডাম কিন্তু একটা ভালো টার্ম ইউজ করেছে, অন্ধকার দূর করতে সাহায্য করে। এবার প্রশ্ন স্যার, রাত্রিবেলার অন্ধকার দূর হলেই কি এডুকেশন হয়? না, এইটাই হলো অন্তর্নিহিত উক্তি স্যার। অন্ধকার দূর করতে যা ব্যবহার করা হয় তাই এডুকেশন। স্যার আপনার বাবা যখন আপনি ছোট ছিলেন তখন যেটা বলতো সেটাই কিন্তু আপনি মানার চেষ্টা করেছেন, ভয়ে অথবা ভক্তিতে। ভালো করে ভেবে দেখেন কথাটা ঠিক না ভুল বললাম? যখন আপনি 4-এ 5-এ 6-এ 7-এ এটা করা যাবে না, ভয়ে হয়তো মেরে দেবে, বা বাবাকে খুব সম্মান করি। স্যার আপনি ভাবুন তো, ক্লাস 12 পাস করলেন, কলেজে যাচ্ছেন, বাবা বলছে এটা করা যাবে না, না বাবা কলেজে এইভাবেই হয়। মানে কি, তখন দেখছেন বাবার কথার উপরেও কথা বলতে আপনি পারছেন। তাহলে সেটার জন্য আপনাকে হেল্প করেছে কে? আপ টু ক্লাস 12 বাবার উপরেও কথা বলা যায়। আচ্ছা, বাবার সব কথাই কি পড়ে এখন মনে হয় বাবা যেগুলো বলে সবই ঠিক বলে? মানে নিজেদের মতো করে না, ভেবে বলুন স্যার। মানে ইয়েস, এই যে স্যার আপনার মধ্যে যে অন্তর্দর্শন, সেটা কে সাহায্য করেছে? এডুকেশন। এডুকেশন হচ্ছে ইটস আওয়ার পাওয়ার, ম্যান পাওয়ারকে বলা হয় এডুকেশন। যার মধ্যে এডুকেশন নাই তার কোনো পাওয়ার নাই স্যার। হ্যাঁ, পাওয়ার নাই মানে কি, শক্তি কাজ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। এই যে স্যার আপনি বুঝতে পাচ্ছেন যে বাবাও না সবসময় সঠিক কথা বলে না,
না মানে আমি বাবার কথাই বলছি, অন্য লোকের কথা বললে মারামারি লেগে যাবে। হ্যাঁ, এটা কিন্তু স্যার একদম, মানে যদি আপনি আমার বাবার নিয়ে কথা বলেন তাহলে আমার গায়ে লাগবে, আমি যদি আপনার বাবাকে নিয়ে কথা বলি তাহলে আপনার গায়ে লাগবে। তাই স্যার আমরা নিজেদের বাবা মার মধ্যেই থাকি। এবার স্যার আমি আমার বাবার মতাদর্শের মধ্যেও যদি স্যার ডিফারেন্ট খুঁজতে পারি, সেটাকে সাহায্য করেছে কে? এডুকেশন। এখন আমার বাবা কিন্তু সার্ভিসম্যান ছিল, পুলিশে চাকরি করতো। এখন আমার বাবাও আমার উপরে ডিপেন্ডেন্ট, যে আমার ছেলে কি বলবে সেটা শোনার ক্ষমতা রাখে, কিন্তু একসময় কোনো কথা বললে কি মার মারতো স্যার। এটার জন্য কিন্তু আমাকে অনেকটা দূর যেতে হয়েছে, তার এফেক্ট এইটাকে দিতেই হয় স্যার। এইটুকু হয়েছে যে না, বাবাও এখন ভয় পায় যে না আমার ছেলেও কিছু জানে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো স্যার তাই বলে বাবাকে অসম্মান করবেন না আজকের পর থেকে, যায় তুমি কিন্তু কম জানো, তা না স্যার। ওনাদের মতো করে একটা পর্যায়ে, এবার আপনারাও বাবা মা হবেন, আপনারাও মাস্টারমশাই হবেন। তো মাস্টারমশাই মানে যে সবসময় ঠিক করে তাও কি? তাহলে স্যার আমরা তো সবাই এডুকেটেড পারসন। প্রশ্ন কিন্তু আমি তুলবো এখন, এবার তো আর তোমরাও প্রশ্ন তুলবে, স্যার আপনি তো মাস্টারমশাই হয়ে গেছেন, তাহলে কি আপনি সব ঠিক করছেন? না স্যার, একদম। কিন্তু স্যার আমাদের না প্রয়োজনের স্বার্থে অনেক সময় অনেক কিছু করতে হয়। একটা বাচ্চার সাথে আমি যেভাবে ব্যবহার করব, অবশ্যই আমি আপনার সাথে সে ব্যবহারটা করব না। একটা ক্লাস 5-এর বাচ্চা এসে বললো স্যার আমার গায়ে জল ঢেলে দিয়েছে, তার সাথে আমি যেভাবে ট্রিট করব, আপনার সাথে অবশ্যই ট্রিট করবো। আপনি যদি বলেন যে স্যার আমার ছেলেটা দেখেন কাছে জল ঢেলে দিয়েছে, জল ঢেলে যে তুমি বড় হয়েছো স্যার, তুমি পাশের থেকে আরেকটা জামা কালকে কিনে নতুন জামা নিয়ে নেবে। জল ঢেলে দিয়েছে তোমার তো সৌভাগ্য, এতজনের মাঝখানে তোমাকে জল ঢেলেছে। ব্যাপারটা দেখেছো স্যার? স্যার দ্যাটস দ্য পাওয়ার অফ এডুকেশন। কেন? এটাকে আমি কন্ট্রোল করতে পারছি। এবার যদি স্যার এখানে যার মধ্যে এডুকেশান নাই গায়ে জল ঢাললো, প্রথমটা বুঝতে পারছো কী দিয়ে শুরু হয়? হ্যাঁ, ওটা তো আমি বলতে পারছি না, এখন আমরা সবাই শিক্ষিত যেহেতু, ওখানে ফিলিন্দা থাকলো নিজের মতো করে শব্দ বসিয়ে নেবে। হ্যাঁ, ওটা থেকে শুরু হবে গালাগালি, রাগারাগি, ও দেবে দুটো তুমিও দেবে দুটো। আলটিমেটলি কি হয়েছিল? গায়ে একটু জল ফেলেছিল, লাস্টে কি হলো? পুলিশ টুলিশ হলো, দুজনেরই জেল হলো। মানে তুমি যদি ভেবে দেখো যে একটা এডুকেশনের পাওয়ার কত, সেটাই স্যার আমরা এখানে দেখাচ্ছি এখন। তাই সাইকোলজির সাথে এডুকেশন কিভাবে যুক্ত? তাহলে স্যার এডুকেশন যদি আমাদের পাওয়ার হয়, শক্তি, তাহলে সাইকোলজি কি? সাইকোলজি হাত পা, যে শক্তির কারণে আমি চলতে পারছি। তোমরা এতজন মিলে আমাকে স্যার বলছো, এটা আমার পাওয়ার না? তো এটার জন্য আমার চলাফেরার জন্য এখন কে? শক্তি দরকার তো, তার জন্য কি? সাইকোলজি। আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে দাঁড়াবো, আমি কিভাবে বোর্ডে লিখবো, আমি কিভাবে বোর্ড মুছতে পারছি না সেটা তোমরা দেখছো। অনেকে হচ্ছে স্যার বোর্ডটাও মুছতে পারছে না এখনও। স্যার এটাও তোমার কিন্তু একটা দর্শন। এবার তোমার মনের মধ্যে হচ্ছে স্যার যদি একবার আমাকে সুযোগ দেয় আমি বোর্ডটা মুছে দেখাতে পারবো। স্যার এইগুলোই না মানুষকে আস্তে 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 এডুকেশনের যে চাহিদা আমাদের সেটা বাড়াবে স্যার। আপনি বুঝতে পারছেন? এত দামি দামি কথা এখানে ব্যবহার করা হয়েছে, যার একটার মানে হচ্ছে, ওটাকে বলা হয় মানে শিক্ষা মনোবিজ্ঞান। তাকে ভেঙে এতক্ষণ এই গল্পটা বললাম। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থই হলো, তাহলে আমরা প্রথমে যদি ওটা লিখি শিক্ষা মনোবিজ্ঞান, তাহলে বলো শিক্ষাটা কি আমাদের? বলো। দ্যাট ইজ শক্তি। আর মনোবিজ্ঞান মানে হাত পা। মনোবিজ্ঞান মানে এই শক্তির সাহায্যে আমরা হাত পা চালাতে পারি। যে স্যার যার মধ্যে এডুকেশন কম সে হাত পা ডাইরেক্ট চালিয়ে দিবে, আর যার মধ্যে এডুকেশন পাওয়ার বেশি সে কলম দিয়ে চালাবে। তাই না? দারুণ বিষয়। তুমি এটা ভালো করে ভেবে দেখো। ঠিক আছে, তোর সাথে আমার গন্ডগোল হয়েছে, তো আমি থানাতে একটা ডায়েরি করে দিলাম তোর নামে, থানা বুঝে নি। আর যদি বোকা লোক হয় তাহলে ডিআর ওরকম মেরে দেবে, ও মেরে দেবে, আলটিমেটলি দুজন মারামারি খেয়ে বসে থাকবে। তো স্যার এই জায়গাটা আপনারা কিন্তু সবাইকে, স্যার এখানে তারা রিলেটেড হলো কেন? এই ব্যাপারটা এখানে রিলেটেড আসলো কেন? স্যার একটা বাচ্চা ছোটোবেলার থেকে মারামারি করবে কি করবে না সেটার অভিপ্রায় কে শেখাবে?
আমরা, সমাজ মানে ফ্যামিলি। তুমি তোমার পরিবার কোন ফ্যামিলির মধ্যে, মানে তোমার ফ্যামিলি মানেই পরিবার, স্যার কোন সমাজের মধ্যে বিলং করছে সেটাও কিন্তু আমরা বাচ্চাটাকে দেখে শিখতে পারি, পারি না? আমার স্কুলে ওই এলাকার বাচ্চাগুলো না খুব গাল দেয়, ক্লাস 5-4 বাচ্চারা খুব গাল দেয়, মানে বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে তুমি বাচ্চাটাকে কি মারধর করে থামাতে পারবে? এটাকে বলে পেডাগজি অপশান। এটা এই যে পেডাগজি, এই শিক্ষার সাথেই ঢুকছে কিন্তু, মানে পেডাগজি মানে ওর ব্যবহারিকটা কোথায় আছে। একটা তুমি অ্যাজ এ মাস্টারমশাই, বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, বাচ্চাটা প্রচণ্ড গাল দেয়, বন্ধুদেরকে দেয়, বান্ধবীদের দেয়। এবার স্যার ক্লাস 5-এর মানে কি অভিযোগ আপনি পাবেনই। এবার আমাকে বলুন তো স্যার, ওই বাচ্চাটা যে গাল দেয় তার সমাধানের কোনো পথ আপনার কাছে আছে? আমিও শিখতে চাই স্যার। এক তো জন এখানে 50 জন আমরা বিলং করছি, তাদের মাঝখানে স্যার একটা বুদ্ধি স্যার কি আমাকে হেল্প করুন তো। একটা বাচ্চা গাল দেয়, গাল দিয়েছে, তার বন্ধু আমাকে এসে বলছে যে স্যার ও গাল দিয়েছে, তাহলে এর সমাধানের পথটা কি হতে পারে স্যার? বেশ, আরেকটু বেশ, আর কিছু? আচ্ছা অপশান 3টা নিচ্ছি, কিন্তু অপশান 3-র একটা নেগেটিভ পয়েন্ট আছে, যে আমার পক্ষে সবসময় সব স্টুডেন্টদের বাড়ি যাওয়াটা সমস্যা হবে না। হ্যাঁ বেশ, খোঁজ নেওয়া যেতে পারে। ম্যাডাম একটা কথা বলে যে গার্জেন কল করা যেতে পারে, খুব ভালো। আচ্ছা স্যার গার্জেন কল করে আপনি কি করবেন? বলুন 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 স্যার। চাইল্ড সাইকোলজি, বাবা মাকে বোঝাতে হবে। আচ্ছা আপনার এইবার এইখানটাতে আর কারো কোনো প্রশ্ন স্যার? পানিশমেন্ট দেওয়া যেতে পারে। আচ্ছা হ্যাঁ বলুন বলুন, কী বললেন? পানিশমেন্ট দেওয়ার নিয়ম নেই, গুড। ম্যাডাম যে কোশ্চেনটা করেছে পানিশমেন্ট দেওয়ার নিয়ম নেই, এইটা আবার যদি প্রশ্ন আসি তাহলে ওটা পরে আসছি, ওটাও কিন্তু পার্ট অফ এডুকেশন। পানিশমেন্টের ব্যবস্থা আছে কি নাই? স্যার পানিশমেন্টগুলোর মধ্যেও যেন শালীনতা বোধ থাকে। আমরা অনেক সময় এরকম করি, অনেক বাচ্চাকে যে পানিশমেন্টের সময় তার মাথায় একটা ইট দিয়ে রোদে দাঁড় করিয়েছি। দিস ইজ নট এ বেটার ওয়ে ফর দ্য, মানে কি বলবো, এটা অ্যাকচুয়াল প্রসেস না পানিশমেন্টের ক্ষেত্রে। তো ম্যাডামের উক্তিটাতে আসবো, পানিশমেন্ট কিন্তু অবশ্যই জরুরি, সেই পানিশমেন্টের যেন একটা সুন্দর শালীনতা বোধ থাকে। মেনলি গায়ে হাত দেওয়া যাবে না। ম্যাডামের কথাতেও আমি কিন্তু সহমত পোষণ করছি, হ্যাঁ, কিন্তু স্যার পরিস্থিতির কারণে আমাদের করতেও হবে, সেই জায়গাটাও আপনাকে দেখে করতে হবে। আপনি তাকে গায়ের কোন কোন অংশে টাচ করতে পারেন আর কোন কোন অংশে টাচ করতে পারেন না সেই সম্পর্কেও আপনাকে জেনে যেতে হবে। ওখানে দু ধরনের টাচ হয়, একটা গুড টাচ, একটা ব্যাড টাচ। এইগুলো আপনাদের এডুকেশনের পার্ট স্যার। তো এবার আমি একটা ছোট্ট কথা ওখান থেকে সরে এখানে আসব। ধরুন স্যার আপনি ওর বাবা মাকে গার্জেন কল করলেন, যদি আপনি প্রাইমারিলি মনে করেন যে আমি বাচ্চাটাকে হাতে নেব না, বাবা মাকে ডাকি। দেখুন স্যার এক্ষুনি আপনি জেগে যাবেন, ওর বাবা মা এলো, বাবা মাকে এসে প্রথমে জিজ্ঞেস করলো যে, হয়তো আমার কথাই বলছি, বাবুল স্যার ডেকেছে, বাবুল স্যারটা কে? গার্জেন এসে তাই তো বলবে। তো আমার কাছে পাঠানো হলো, আমি বললাম যে ব্যাপার, আপনার মেয়ে বা ছেলে 5-এ পড়ে, ক্লাস B সেকশন, রোল নাম্বার এত। গার্জেনটা আপনার সাথে যদি সুস্থ মাথায় কথা বলে তাহলে এক ধরনের উত্তর, গার্জেন যদি আপনার সাথে অসুস্থ মাথায় কথা বলে তাহলে আপনি বুঝে গেলেন এই বাচ্চাকে বেশি দূর দৌড়ে নিয়ে যাওয়া সম্ভব না। কেন? দিস ইজ কল্ড বিহেভিয়ার, প্রাণী আর পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বাচ্চাটার কোনো দোষ নেই, ও তো এখন প্রাকচেতন মনে আছে।
যেটা, হ্যাঁ, যেটা কিন্তু অ্যাঞ্জেল বলে ফেসে গেছিল। আমরা কিন্তু কিছু কিছু জানি, যারা প্রথম দিন থেকে ক্লাস করবে তারা জানতে পারবে স্যার, আমরা রিকল করব পুরনোগুলো স্যার আবার, যেটা আমি কিন্তু সবসময় স্টুডেন্টদের সাথে করে থাকি, যে তোমাকে আজকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 আজকেই শেষ হয়ে গেল, দিস ইজ নট এনাফ, আমি আবার আগের দিন যাব। স্যার আপনি বুঝতে পারছেন কোথায় চলে গেছি আবার? স্যার লিঙ্ক আপ আছে কি নাই? শিওরলি স্যার, অবশ্যই আছে। তাহলে বাচ্চাটার বাবা মা আমার সাথে যদি স্যার খুব সুস্থ মাথায় কথা না বলে, তাহলে আমার মনে হয় আর বেশি দূর না আগানোই ভালো। তা ঠিক আছে স্যার, আমাদের তরফ থেকে আপনাকে জানিয়ে দিলাম, এবার ব্যাপারটা আপনি একটু দেখবেন, হয়ে গেল। আর যদি স্যার দেখুন, দেখেন দু ধরনের, বাচ্চাটার মা এসে আপনার সামনে কেঁদে ফেলেছে, মাস্টারমশাই আর বলেন না, বাচ্চাটাকে নিয়ে কি সমস্যায় যে পড়েছি, এটা সমাধান আপনারা করুন না। তখন তাকে দু চারটা আরও ভালো পদ বলা যায় যে এটা করলে কিছু হতে পারে। তার মানে বুঝতে হবে বাবা মা বেশ ভালো, বাচ্চাটা কোনো কারণে বিগড়ে গেছে, তাহলে বাচ্চাটার পরিবেশ কিন্তু ভালো আছে। তখন তাকে বলতে হবে বাচ্চাটা কার কার সাথে মেশে সেইটা আপনাকে উদ্ধার করতে হবে। এই পাওয়ারটা আপনাকে কে দিয়েছে? এডুকেশন। আপনি তার গার্জেনের সাথে কথা বলছেন, তার ওই প্রবলেমটা বের করছেন খুঁটে খুঁটে, সেটার জন্য কে দিয়েছে পাওয়ার? এডুকেশন। আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। আমি গল্পের ছলে ছলে এডুকেশন আর মনোবিজ্ঞান, ওই যে স্যার বাচ্চাটার মন নিয়ে আলোচনা করছেন, সেটা কার আন্ডারে পড়ছে? সাইকোলজি। নট অনলি সাইকোলজি, ইট ইজ কল্ড চাইল্ড সাইকোলজি। আমরা বাচ্চা নিয়ে আলোচনা করছি না, আমরা এখন সাইকিয়াট্রিক পেশেন্টকে নিয়ে আলোচনা করছি না। সাইকিয়াট্রিক পেশেন্টের আলোচনা আলাদা জায়গায়, ওটাও কিন্তু মনোবিজ্ঞানের একটা পার্ট, এখান থেকেই তৈরি হয়। আপনারা এখন দেখবেন ফেসবুক খুললে বিভিন্ন ডাক্তাররা বাচ্চাদের একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করছে, অটিজম। শুনবেন, অটিজম মানে জানেন তো কি? অটিজম মানে কথাবার্তা ঠিকঠাক না বলা, মারাত্মক স্যার সমস্যা এটা একটা। মানে আপনার সাথে কিভাবে কথা বলতে হবে সে বাচ্চারা জানে না। ছোট বাচ্চা তুই তুকারি করছে, গাল দিয়ে দিচ্ছে, বাবার হয়তো গার্জেনের সামনে একটা লোককে থাপ্পড় মেরে দিচ্ছে। মানে এটা কিন্তু বাচ্চাটার দোষ না, এটা একটা কেস, এটাকে বলা হয় অটিজম। ঠিক আছে, এটা খুব দেখা দিচ্ছে স্যার এখন, সেগুলো স্যার এটার সাথেই যুক্ত। তখন দ্বারা বলা হয় আপনি অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে আপনি যোগাযোগ করুন। সে তখন স্যার পথটা বুঝবে, তার তো সামান্য বিভিন্ন ভাগ আছে। যেমন অঙ্ক আমি যতটা আপনাকে ভালো বোঝাতে পারবো, একটা জিওগ্রাফি দিলে আমি পারবো? আমাকে পড়তে হবে, পড়েও ভালো বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি মাঝে মধ্যে অঙ্ক ক্লাসও নেব, হ্যাঁ টেনশন নেই। আমি মাঝে মধ্যে এর সাথে অঙ্কও দেখাবো, হ্যাঁ টেনশন নেই। আর একটা বিষয়, এটা চলতে চলতে এটা চলবেই। যদি কারোর কোনো অঙ্কের পার্টে সমস্যা হয়, আমাকে আজকে বলে দেবে যে স্যার এই পার্টটা যদি একটু বলতেন, এর মধ্যেই অঙ্ক থাকবে আবার। মানে আমি অঙ্কের জন্য আলাদা সময় নেবো তা না, তুমি দেখবে এর সাথে লিঙ্ক আপ করে দেবো, কারণ ইট ইজ কল্ড এডুকেশন। ঠিক আছে, আর তুমি তো আগের দিন বলেছি অঙ্ক ছাড়া কিছু হতে পারে না। তো এই বিষয় নিয়েও আমরা তাহলে শিক্ষা, মনোবিজ্ঞানের শিক্ষা আর মনোবিজ্ঞান সম্পর্কে এই ব্যাপারটা শিখে গেলাম। এবার এই মনোবিজ্ঞানগুলো বলতে গিয়ে একটা রুশ বিজ্ঞানী, হ্যাঁ তার নাম হচ্ছে রুশো, সেই সম্পর্কে তার একটা বিশেষ বই আছে। সেই বইটার নাম আমরা জানতে চাই পরীক্ষা হলে। সেই বইটার নাম হচ্ছে এমিল। ইয়েস, হ্যাঁ, এই যে স্যার আপনি কোথাও শুনেছেন, পড়েছেন, আবার জানলেন, এখন মনে হচ্ছে না জানি। স্যার এটাকেই বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট। স্যার সমস্ত লিঙ্ক আপ আপনাকে করিয়ে দেবো আমরা, আপনার স্মরণ করতে পারলেন না, শুনেছি, দিস ইজ কল্ড দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা নিয়ে প্রথম যে দৃষ্টিভঙ্গি দিয়েছিল তার নাম সিগমান্ড ফ্রয়েড। কি বলেছি না আজকে? সিগমান্ড ফ্রয়েড। তো তার এই কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে তারা যারা মতাদর্শ করেছিল, তারা প্রথম দিয়েছিল পিয়াজেট, ব্রুনার, তারপরে গ্যাগনে, আশুবেল। স্যার আপনারা ছন্দ আকারে মনে রাখবেন, হ্যাঁ পার্ট সুন্দর মনে থাকবে সবগুলো। তাহলে স্যার এবার লেখেন রুশো তার এমিল গ্রন্থে, লেখো রুশো তার এমিল গ্রন্থে কোনটা গো?
EMIL, ই EMILE, কে বলেছিল? রুশো। ওটা আর লিখছি না। আচ্ছা, এইবার এই চলছে স্যার, ডেভেলপমেন্ট হয় তো নাকি? 4G এসছে, তারপরে কি 5G এসছে, এরপরে কি আসবে? আপনারা কিন্তু রেডি হয়ে আছেন সবাই, তাই না? মানে যদি আপনাদের সৌভাগ্য হয় তাহলে দেখলেন, নাহলে নেক্সট জেনারেশন দেখবে। হ্যাঁ, মানে আমরা যা দেখে এসেছি আপনারা সেগুলো দেখেননি। এবার আপনাদের যেগুলো শিখছেন সেগুলো যদি বলি যে এগুলো করা ঠিক না, আমরা এগুলো করে এসেছি, তাহলে ঠিক না ভুল বলছি? ভুল বলছি। আমার বাবা বলতো যে আমরা স্কুলে যেতাম, তার মাঝখানে রাস্তাতে এতটা করে জল, গামছা পরে পুকুর পার হতাম, তারপর আবার জামা কাপড় পরতাম, স্কুল যেতাম। আমরা যাইনি। আমরা কিসে করে গেছি? ওই গাড়িতে করে ঝুলতে ঝুলতে গেছি, 58 টাকা ভাড়া। আমার ছেলে এখন তার ভাড়া 2500 টাকা। আমার ছেলে গাড়ি ঝুলছে না, গাড়িতে বসে বসে যাচ্ছে। তাহলে কি আমার বলবো যে আমার ছেলের পরিস্থিতি এখন এরকম এসছে? তো স্যার পরিস্থিতি অনুযায়ী মডার্নেশন হচ্ছে কি না আমাদের? এই যে স্যার মডার্ন, তাই স্যার এবার ছিল, তখন ছিল শিক্ষা মনোবিজ্ঞানের জনক কে ছিল? সিগমন্ড ফ্রয়েড। এবার আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক, ও তার মানে আরও আধুনিকতার দিকে চলে এসছে। নেক্সট টপিক আমরা লিখবো, মানে যে নামটা শুধু লেখো, আধুনিক শিক্ষা মনোবিদ্যার জনক হলেন জন লক। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক হচ্ছে জন লক। এই যে লিখে দিয়েছি বানান, পরপর এরকম তীরচিহ্ন দিয়ে লিখবেন। হ্যাঁ, কে বলেছিল, মানে কাকে বলা হয়? জন লককে। আচ্ছা, জন লক তারপরেই আরেকজনের নাম লেখো, তার নাম হচ্ছে প্লেটো। প্লেটো, হ্যাঁ না, ইনি হচ্ছে আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের জনক। এবার যখন আধুনিক হলো, তাহলে তিনি তো কিন্তু মতামত প্রদর্শন করেছে, জন্য তার মতামতটাকে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এবার ইনার মতামতের বিরোধিতা করলো, বিপরীত মন্তব্য প্রকাশ করলেন। তাহলে প্লেটো কিভাবে লিখবা? প্লেটো দিয়ে কি লিখবা বলো? এই তো, হ্যাঁ, মানে বিপরীত মন্তব্য প্রকাশ করলেন, সমর্থন করেনি। হ্যাঁ, তাহলে লিখে রাখো, বিপরীত মন্তব্য বা সমর্থন করেনি, বিপরীত মতামত প্রকাশ করলেন। তাহলে প্লেটো কি বলেছেন ওই কথাটা জানতে চাই। হ্যাঁ, লেখেন, প্লেটোর মতামত অনুসারে প্লেটোর মতামত অনুসারে স্টার মার্ক দিয়ে লিখবে। হ্যাঁ, এই প্রশ্নটা আসে। কি বললাম স্যার বলো? প্লেটোর মতামত অনুসারে জন্মের সময় শিশুর মন থাকে অভিজ্ঞতা শূন্য। জন্মের সময় শিশুর মন থাকে, কি বললাম? থাকে অভিজ্ঞতা শূন্য। শূন্য মানে কি? ইয়েস, আমরা সবাই জানি তো, অভিজ্ঞতা শূন্য। পরিষ্কার স্লেটের মতো, পরিষ্কার স্লেট লেখো, পরিষ্কার স্লেটের মতো। কে বলল? প্লেটো। স্যার এই যে পরিষ্কার স্লেটের মতো, এর ইংলিশটাকে বলা হয় ট্যাবুলার বেস। নামটা লিখে নাও পাশে, পরিষ্কার স্লেটের মতো বলে ব্র্যাকেটে ইংলিশে লিখবে ট্যাবুলার বেস, TABULA, ট্যাবুলা বেস। এই টার্মটা দেয় মনোবিজ্ঞানে। ট্যাবুলা বেস কথাটি কে ব্যবহার করেছিলেন? এই যে স্যার, একদম সিম্পলিভাবে মনে রাখবেন, ট্যাবুলা বেস মানেই হচ্ছে শিশু জন্মের সময় থেকে তার মনটা কেমন থাকে স্যার? স্লেটের মতো। স্লেটের মতো কেন স্যার? স্লেটে মুছতে পারি তো,
মুছে যাচ্ছে না? এই যে স্লেট স্যার, এখন এই বোর্ডটা স্লেটের মতো স্যার, আমি মুছে দিলাম, আবার নতুন দিচ্ছি, আবার মুছে দেবো, আবার দিতে পারছি, কিন্তু স্যার খাতায় পেন দিয়ে লিখলে ওটা স্যার একদম ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে, ওটাকে আর মোছা যাচ্ছে না। তাই এটা প্রথম বললো প্লেটো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্যাবুলা বেস কথাটা এটা ব্যবহার করেছে। সব পরপর লিখে নিলে তো? আচ্ছা, আর একটুখানি বলবো, আর 2-4টা কথা বলে ছেড়ে দেবো আজকে। হ্যাঁ, আচ্ছা, সবার কি এনার্জি লস হয়ে গেছে? ও ঠিক আছে, বাপরে, আমি ভাবলাম আমারই লস হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি, শুধু পদ্ধতি কটার নাম বলবো এই কারণে যে কখনো কখনো এই পদ্ধতিগুলো দেখলে যেন মনে হয় স্যার এর সাথে রিলেটেড। স্যার শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি এই কথাটা আসছে কেন? আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি স্যার, রান্না কতভাবে করা যায়, তাই না? মানে রান্না কতভাবে করা যায় বলতে রান্নার নাম উল্লেখ করিনি কিন্তু। যেরকম স্যার আমরা উনুনে রান্না করতে পারি, গ্যাসে করতে পারি, ইন্ডাকশানে করতে পারি, মাইক্রোওভেনে করতে পারি, তারপরে আরেকটা স্টোভে। ইয়েস, এখনকার জেনারেশান স্টোভ চেনে না, বুঝতে পারছেন স্যার? আমরা কিন্তু এই মানে এখন যারা ধরো 2-4 বছরের বাচ্চা, তারা জীবনে স্টোভও দেখবে না। হ্যাঁ হ্যাঁ, হারিকেনও দেখবে না। ইয়েস, ভাবছেন টর্চ লাইটটাও উঠে গেছে, সেই ব্যাটারি টর্চ লাইট, ব্যাটারিটাও চেনে না কিন্তু এখন। মানে ভাবেন আপনি কত অহংকার আপনার স্যার, আমি ওই জেনারেশনটা টাচ করে এসেছি, এটা গর্ব হওয়া উচিত। হ্যাঁ, একটা বাচ্চার কাছে ইমাজিনেশান দেখাবেন যে আমি কিন্তু ওই জেনারেশনে ছিলাম, যা তুই টাচ পাসনি। তাহলে এইটাও একটা বলার জন্য আপনার এডুকেশান পাওয়ারটাকে এতটা বাড়াতে হয়েছে স্যার। হ্যাঁ, কী করে এখনকার বাচ্চাগুলো গ্যাস লাইট দেখতে পাচ্ছে, শালায় ধরাতে পারে না, দেশালাই। স্যার আপনি কিন্তু প্রথম গ্যাস লাইটও দেখেননি, এখন জন্মের পরে স্যার সেই ওই নাইট্রোজেন বাল্বগুলো আর দেখতে পায় না স্যার, ফিলামেন্টযুক্ত যে বাল্ব, তাই না? হাতের বাল্বগুলো স্যার, সেই রড লাইটও দেখতে পায় না, ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতাম, বুঝতে পারছেন? ভাবতে পারছেন স্যার আপনারা কত জিনিস থেকে কতটা আপগ্রেডেশন হয়ে গেছেন। এখনকার বাচ্চারা দেখছে কি ডাইরেক্ট। আপনারা কোডাক ক্যামেরা দেখেছেন রিলে, হ্যাঁ 35টার বেশি রিল ভরা যেত না, নষ্ট করিস না বাবা, ভুল হয়ে যাবে। এখন 10টা বা ছবি তুলছে, 10টা ডিলিট করে দিচ্ছে, কোনো যায় আসে না। তাহলে স্যার ভাবেন তো কত আপগ্রেডেশন হয়েছে। তো সেরকম স্যার এটারও অনেকগুলো পদ্ধতি আছে মানে মনোবিজ্ঞান শেখার। তো স্যার কতগুলো পদ্ধতির মধ্যে কয়েকটা লিখছি। 1 নাম্বার লেখেন অন্তর্দর্শন, শুধু টার্মগুলো একবার করে বাড়িতে পড়ে নেবেন স্যার। পর্যবেক্ষণ 2 নাম্বার, সাক্ষাৎকার, ক্লিনিক্যাল মেথড, কারো ছুট পড়ে গেলে বলবে। হ্যাঁ, সাক্ষাৎকারের ইংলিশটা কি জানেন স্যার? ইন্টারভিউ মেথড। ইন্টারভিউ সাক্ষাৎকার হয় না? মানে আপনি ভাবেন স্যার, আমি আলোচনা করে এসেছি, বাচ্চাটার গার্জেনকে ডাকলেন না, তার সাথে কি নিচ্ছেন স্যার? দ্যাটস এ প্রসেস অফ চাইল্ড সাইকোলজি। বাচ্চাটার স্বার্থে আমরা ইন্টারভিউ নিচ্ছি, বুঝতে পারছেন স্যার? অন্তর্দর্শন, বাচ্চাটার মন বুঝছিলেন প্রথমে গাল দেওয়ার আগে, এই কেন করেছিস, কেন গাল দিয়েছিস। আমি কি করি জানেন? ধরেন কোনো বাচ্চা, আমি স্কুলে খুব মারি, কিন্তু প্রচণ্ড মারি, এটা আমার স্যার আমাকে বলেছে। এবার যেহেতু অন দ্য ক্যামেরা চলছে, এটা বললে হয়তো ভাইরাল হয়ে যেতে পারি, তাও বলছি স্যার এটা করতে হবে। আমি যখন অক্রমণী স্কুলে প্র্যাকটিস টিচিং করতে যাই, তখন অক্রমণী স্কুলের 5-এ পড়া বাচ্চারা দৌড়াচ্ছে আর আমাদের দেখে বলছে, মানে হাসছে, ও হো তোমাদের এটা পরীক্ষা না। মানে ইউ ক্যান ইমাজিন স্যার, মানে দোজ আর বিলংস টু ইন ক্লাস 5, দে হ্যাভ অলসো নোন ইট, মানে ইট ইজ ইউর এক্সামিনেশন। আমি তো কিছু বলতে পারছি না, যেহেতু ম্যাডাম বললো গায়ে হাত দেওয়া যাবে না, ম্যাডামকে জানানো হয়েছে গায়ে হাত দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, বিএডে শেখানো হয়েছে গায়ে হাত দিলে নেগেটিভ হয়ে যাবে, গায়ে হাত দিলে তুমি পরীক্ষায় ফেল করে যেতে পারো। তো ক্যামেরাটা অফ করো, তো শিখিয়ে দিই একটু, তোমরা আগামী দিনে যাবে তো স্যার, এটা আমার এক্সপিরিয়েন্স।
হয়েছে? সার্ভে পদ্ধতি, সার্ভে, SURVEY, সার্ভে পদ্ধতি হয়েছে। দ্য লাস্ট ওয়ান অফ দ্য টপিক অফ দিস পার্ট, বিজ্ঞান ভিত্তিক বা পরীক্ষামূলক পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক বা পরীক্ষামূলক পদ্ধতি। হয়েছে? আচ্ছা, আমি কিন্তু ভাবছেন যে আমি এমনি এমনি গল্পটা করলাম তা না, এবার আমাকে বলতে হবে স্যার এই গল্পটা কোন পদ্ধতির মধ্যে পড়ে। আপনি প্রত্যেকটা পদ্ধতি পড়েন ওখানটায়, পড়ে আপনার কি মনে হচ্ছে আমি কোন পদ্ধতির কথা এখানে উল্লেখ করলাম? হ্যাঁ, এইটা সব থেকে ভালো উত্তর স্যার। ইটস মাই ওপিনিয়ন, ইটস উইল বি দ্য সার্ভে রিয়াকশন। স্যার অ্যানি আদার স্যার? কারণ যা তা মনে হতে পারে, বলো। হ্যাঁ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, হ্যাঁ বলো বলো। প্রত্যেকটাই মনে হচ্ছে না স্যার? মানে সত্যি, কিন্তু আপনি যদি ভালো করে ব্যাপারটা খেয়াল করেন স্যার, স্যারকে তারা সাধুবাদ দিতেই হয়। যারা যারা পার্টিকুলার উত্তর দিয়েছেন সেটাও কিন্তু রিলেটেড উইথ এর সাথেই আছে। আমি যদি প্রথমে বলি স্যার অন্তর্দর্শন, আমি 3 দিন বাচ্চাদের অনুসরণ করেছি করিনি? আপনি কেন বললেন না পয়সা নিয়ে নেব? কি ঠিক বলেছি স্যার? পর্যবেক্ষণ, আমি অন্তর্দর্শন বাচ্চাদেরকে অনেকবার বলেছি বাবা এটা করিস না, এটা করো না, এটা করতে হয় না, তারপরে পর্যবেক্ষণ করেছি কি না? স্যার সাইকোলজির একটা পার্ট কি না? বাচ্চাকে প্রথমে মেরেছি, আমি প্রথমে ধরেছি, বকেছি, খারাপ ছেলেগুলোকে প্রথমে হাতে নিয়েছি। দিস ইজ কল দ্য অবজারভেশন। করেছি কি করিনি? ইয়েস স্যার। 3 নাম্বার ভাবেন তো, সাক্ষাৎকার, ওই ক্লাস 8-এর বাচ্চাগুলোকে ডেকে ডেকে আলাদা আলাদা গোপনে কথা বলেছি কি বলিনি? হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন গল্পটা আমি এমনি এমনি এখানে বলিনি। কিন্তু আপনি ভাববেন আমি যা করছি এটা কিন্তু আমার স্বার্থে করছি, আপনাদের স্বার্থে করিনি। আমাকে আরও ভালো মাস্টারমশাই হতে হবে। আমাকে মানে এখানে কাকে? আমাদেরকে। ইয়েস, আমার বলে কিছু হয় না স্যার। আমি মাস্টারমশাই, সবাই ছাত্র, কোনো মানে হবে? আমার কথার যদি কেউ উত্তর দিতে না পারো, যে তুমি বলছো স্যার যে এখানে, তার মানে কি ওনার মধ্যেও কিন্তু সেই সত্তাটা লুকানো আছে, আছে কি নাই? অনেকে ভাবছে ইস আমিও তো বলতে পারতাম, বললাম না। স্যার এটাও একটা দর্শন। আপনি ভাববেন না আপনি পিছিয়ে আছেন, স্যার আমারও না মনে হয়েছিল এটা, না আমিও মনে হচ্ছিল সবটাই হবে। দেখো পরেরটা স্যার, ক্লিনিক্যাল পদ্ধতি। ক্লিনিক্যাল পদ্ধতি মানে ডাক্তারি বলে কোনো কথা না এখানটায়। ক্লিনিক্যাল পদ্ধতি মানে কারোর কিছু মনে হচ্ছে? ক্লিনিক্যাল পদ্ধতি কি হতে পারে স্যার? আচ্ছা, এটা হাতে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। সিরিয়াস অবস্থা, ম্যাডাম বলেছে, আমি এটাকে হোল্ড করে রাখলাম আজকে। হ্যাঁ, আপনারা ভাববেন পরের দিন নেক্সট ডেতে আমরা এটা আলোচনা করব। আরেকটা সার্ভে পদ্ধতি, কি বলতে পারবে? সার্ভে মানে দেখেন, আমি প্রত্যেকটা বাচ্চা যারা খারাপ ওদের সাথেই করেছি, ভালোগুলোকে আলাদা করেছি। এই তথ্যগুলো পেলাম কোথা থেকে? সার্ভে করেছি তো, এরা ভালো এরা খারাপ। এই যে স্যার এই সেগ্রিগেশন করা মানে পৃথকীকরণ করাটা আমি কিন্তু সার্ভের মাধ্যমেই করেছিলাম। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য, কী করেছি ওটা আমি আমার সায়েন্স কাজে লাগিয়েছি, লাগাইনি? তাহলে স্যার এতগুলো পদ্ধতিতেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমি যে গল্পটা বললাম জাস্ট 10 মিনিটের, কিন্তু করেছি আমি 1 মাস ধরে। আজ এটুকুই রইল, আশা করি পরের দিন সবার হয়ে যাবে ঠিকঠাক এইটুকু। পরের দিন আমরা এরকম কোশ্চেন উত্তরের উপর একটা পরীক্ষা নেব, দেখি কে কোনটা বলতে পারে। 10টা হবে তো? থ্যাংক ইউ স্যার।